প্লিজ ঠাকুমা, আজ একটা পেতনির গল্প শোনাও। আমরা সবাই আজ পেতনির গল্প শুনবো। বেশ বেশ, শোনো তাহলে। তোমাদের পাশের মানুষটি, যাকে তোমরা প্রচন্ড ভালোবাসো, সে যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়, ধরো সে একজন পেতনি, তাহলে কি তোমরা ভয় পাবে নাকি ভালোবেসে আগলে রাখবে? আজকের গল্পটি ঠিক এমনই এক অদ্ভুত দম্পতিকে নিয়ে, শিবু আর পেতনির। শিবু হলো একদম সহজ সরল একজন মানুষ, আর পেতনি হলো, থাক সেটা না হয় তোমরা ভিডিওতেই দেখে নাও। চলো ফিরে যাই সে পুরনো আমলের শেওড়া গাছের তলায়। আকাশে উঠছে বক, মনে আমার বিয়ের শখ। মাছের ঝোলে নেই নুন, বিয়ের আশায় কাটছে দিন। সবাই চোরাই চোরাই ঘুরে বেড়ায়, আর আমি একা ডালে বসে মশা তাড়াই। আচ্ছা, আমার কি কখনো বিয়ে হবে না? একটা সংসারের যে আমার খুব ইচ্ছে। বর বাজার করে আনবে আর আমি বাঁধবো। বর আমার চুড়ি ফিতে আনবে, আমার চুল বেঁধে দিবে। ইস, কত শখ! কবে যে বিয়ে হবে আমার? এমন সময় আকাশ দিয়ে উড়তে উড়তে আসছিল পেতনির সই চুন্নি। কি করতে যে মেনু আমায় ডাকলো কে জানে। সাজ নেই, সন্ধে নেই, যখন তখন আমায় ডেকে বসবে। বলি আমারও তো বাড়ি ঘর কিছু আছে নাকি? সারাদিন বসে খেলে চলে? ওই তো চুন্নি আসছে। এবার মনের কষ্টটা অন্তত ওকে বলা যাবে। কেড়ে মেনু, ডাকলে কেন? আর গলাটা এমন বিষাদ লম্বা করে রেখেছিস বা কেন? তোকে দেখলে তো যে কেউ ভয় করতে পেরে। বিয়ে করতে হলে একটু ভদ্র হতে হয়, বুঝলি তো? না হলে পচা আমের মতো তোর দিকে কেউ তাকাবেই না। কি আর করবো সই, আমার পেতনি জনম বৃথা রে বৃথা। দেখ না, মানুষগুলো কত সুখে থাকে। লাল বেনারসি পরে সাজুগুজু করে গয়না পরে বিয়েতে বসে, আর আমরা সারাদিন মরা গরু আর কাঁচা মাছ খেয়ে দিন কাটাই। পেতনিতে যেটা স্বভাব সেটা তো করবি। এখন অত বিলাপ বাদ দিয়ে কি বলবি সেটাই বল। আমি সিদ্ধান্ত নিয়েছি সই, আমি এবার একটা মানুষকে বিয়ে করব। মানুষের ভাত মাছ খাবো, আর গয়না পরে বরের সাথে ঘুরবো। আমি সংসার করবো রে, আমি সংসার করবো। মানুষ? ওরে পাগলি মেনু, মানুষ তো আমাদের ছায়া দেখলেও অনুমানে 40 পড়া শুরু করে। আর তোকে করবে বিয়ে? তোরে পেতনি চেহারা দেখলেই তো সেই জায়গায় ফটো তুলবে। আরে আমি কি পেতনি রূপ নিয়ে যাব নাকি? আমি তো রূপ বদলাবো, এমন সুন্দরী সাজবো যে রাজপুত্র আমার প্রেমে পড়ে হাবুডুবু খাবে। বিয়ে করার যখন এতই শখ, ভূতের কি অভাব আছে নাকি? তুই বরং কোনো একটা ভূতকে ধরে বিয়ে করে নে। আরে ধর, আমি মানুষকে বিয়ে করবো সই। তুই দেখিস এই মেনু একদিন মানুষের বাড়ির গিন্নি হয়ে দেখাবে রে। এই নিয়ে 101টা মেয়ে দেখলাম গিন্নি, একটাও কি তোমার ওই খুঁতখুঁতে মনে ধরে না? শেষ যে মেয়েটা দেখলাম, রিনি, সে তো বেশ সুন্দরী ছিল, রান্না বান্নাও জানে, রূপে গুণে সব দিক থেকেই তো ঠিক ছিল। সুন্দরী, গায়ের রং দেখেছো? আমার বাবুর পাশে দাঁড়ালে মনে হবে দিন আর রাত দাঁড়িয়ে আছে। না না না, একদম মানাবে না। আর রান্নার কথা বলো না, ওসব আজকালকার মেয়েরা ইউটিউবে দেখে নুন চিনি গোলানো শেখে। আমি চাই সাক্ষাৎ লক্ষ্মী,
রূপে গুণী সব দিক থেকে পারদর্শী। মেয়ে দেখতে দেখতে দেখা গেল শেষে আর কোনো মেয়ের মা বাবাই আর এই ঘরে তাদের মেয়েকে বিয়ে দিতে চাইবে না। এই তুমি চুপ করো, খালি কথার উপরে কথা বলবে। বলি এগুলো সব বাতিল। কাল নরেন ঘটককে বলবা খুব শিগগিরই যেন লক্ষ্মী প্রতিমার মতো একটা মেয়ে দেখে। লক্ষ্মী তো পরের কথা মা, আগে একটা জ্যান্ত মানুষ জোগাড় করো। আমার তো মনে হয় কপালে বিয়েই নেই। এই 101টা মেয়ে বাতিল করার পর এলাকায় রটে গেছে আমি নাকি পাগল, তাই আমাকে কেউ পছন্দ করবে না। চুপ কর অপয়া, তোর জন্য আমি মরার আগে একটা নিখুঁত বউ দেখে যাবই, যেন আমার বাবুটা ভালোভাবে সংসার করতে পারে। যাক বাবা, তাহলে এ জনমে আর আমার বিয়ে করা হলো না। আমি চিরকুমারী থেকে যাব আমি। মা যা শুরু করেছে, আমার চুলে পাক ধরবে তবুও বিয়ে হবে না। বন্ধুরা সব বউ বাচ্চা নিয়ে পার্কে ঘোরে, আর আমি একা মায়ের খিটখিটানি শুনি। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেল। একটা মেয়েও কি আমায় ভালোবাসবে না? কেউ কি নেই এই দুনিয়ায়? আয় সৃষ্টিকর্তা, একটা পেতনিও কি আমাকে পছন্দ করবে না? এই কেন সাদা বন্ধ কর, ওই দেখ। ইস, একটু শাস্তি দে না শুননি। কি হয়েছে বলবি তো? ও মা, এই তো মেঘনা চাইতেই চল। হ্যাঁ রে চুন্নি, ছেলেটা বেশ হ্যান্ডসাম না? হ্যাঁ রে মেনু, কিন্তু ওকে তো এর আগে আগে কখনো দেখিনি এই গায়ে। এসেছে এসেছে, ও আমার জন্যই এসেছে। ওকে আমার খুব ভালো লেগেছে। যে করে হোক ওকে আমি পটাবই। তুই থাক, আমি গেলাম। আরে শোন শোন, শুনে যা। যাক বাবা, চলে গেল। এমন বিয়ে পাগল পেতনি আমি জীবনেও দেখিনি। ও মাগো, এখন আমি কার সাথে থাকবো? কেন কেন আমায় এইভাবে ছেড়ে চলে গেলে? আরে, এই ভর সন্ধ্যায় এই পথ ধরে কাঁদতে কাঁদতে কে আসছে? মনে তো হচ্ছে কোনো মেয়ে। ওই তো ওখানে একটি মেয়ে দাঁড়িয়ে, কিন্তু সে কান্না করছে কেন? ও মা, এ তো ভারী সুন্দরী একটা মেয়ে। দেখতে কি সিমসাম গরম, এমন একটি মেয়েই তো এতদিন চেয়েছি আমি। কি গো, কে তুমি? এই জঙ্গলে রাস্তার ধারে একা দাঁড়িয়ে কাঁদছো কেন? আমার নাম মিনু। আমার বাড়ি জঙ্গলের ওপাশ পেরিয়ে নদীর ঘাট। সৎমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিছুতেই আমায় আর বাড়িতে রাখবে না। আমার যাবার কোনো জায়গাও নেই। আমি মরবো, আমি আজই মরবো। কেঁদো না, কেঁদো না তুমি। তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগেছে। যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে বিয়ে করতে পারি কি? না না, আমার কোনো আপত্তি নেই। আমি রাজি আছি। মাথা গোজার জন্য অন্তত ঠাই হবে একটু। কি এই কাকি ধরে আনলি শিপু? মা ও মিনু, ওর এই পৃথিবীতে কেউ নেই। আমি ওকে বিয়ে করে এনেছি মা। হায় হায় হায়, কত শখ ছিল ছেলেকে নিজের হাতে বিয়ে দেব, শেষে কিনা রাস্তা থেকে একটা অনাথ মেয়েকে ধরে আনলি। দেখতে তো খুব সুন্দর গিন্নি। এতদিন যেমন মেয়ে চেয়েছো ঠিক তেমনই পেয়েছো। ছেলের পছন্দ হয়েছে, নিয়ে এসেছে। কথা না বাড়িয়ে বৌমাকে ঘরে বরণ করে তুলো। বৌমা, ও বিশ্বাস করো মিনু,
তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। এতদিন আমি এমন একটা বই চেয়েছিলাম গো, এমন একটা বই চেয়েছিলাম। তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমিও ধন্য। কপাল করে পেয়েছি তোমাকে, না হলে রাস্তার মেয়েকে বিয়ে করে কেউ এইভাবে ঘরে তোলে? বউ, আমার শরীরটা বড্ড ক্লান্ত। ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। সকাল হয়ে গেছে, মিষ্টি সকাল। সবাই ওঠার আগেই কাজগুলো সেরে ফেলি, না হলে আবার বলবে বউ খালি পড়ে পড়ে ঘুমায়, অলস বউ। কাল কত করে বললাম আমার বাতের ব্যথা, কাজ কাম কিন্তু আমি কিছু করতে পারবো না। এত বেলা হলো, এখনো নাকে তেল দিয়ে বোধহয় ঘুমুচ্ছে। এ কি, ঘর মুছা, রান্না, টেবিলে খাবার দেওয়া সব শেষ? আপনি এসেছেন মা, সব কাজ হয়ে গেছে। কাপড় কাচাও শেষ, রান্না বান্না, ঘর মোছা সব শেষ। আপনার জন্যে গরম চা করেছি, এই নিন মা, এই নিন চা। আপনি বসে আরাম করে খান, আমি আপনার পা টিপে দিই মা। কি গিন্নি, এবার অন্তত মুখটা একটু হাসাও। 101 জনের পর আসল লক্ষ্মী ঘরে এসেছি। দেখেছ কি গুণবতী মেয়ে, সকাল না হতেই সব কাজ শেষ। কাজ তো করছে, নতুন নতুন এমন দেখাচ্ছে। দেখা যাক কতদিন টিকে এই গুণবতীর রূপ। বেশ কিছুদিন কেটে গেল। মিনু সংসারের সব কাজ তার জাদু বলে একা হাতে সামলাতে লাগলো। এদিকে বাড়ির সবাই তার উপরে খুব খুশি। জানো মিনু, মা বাবা তোমায় নিয়ে খুব খুশি। আমি ভাবিনি আমার জীবনে এত সুখ আসবে। আমি তোমাকে অনেক ভালোবাসি গো। তুমি সত্যি আমায় ভালোবাসো শিবু? যদি কখনো শোনো আমি খুব খারাপ কেউ, বা আমি মানুষই না, তবুও কি আমায় ভালোবাসবে? এসব কি বলছো? তুমি আমার স্ত্রী, তুমি যাই হও না কেন, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না, কোনোদিনও ছেড়ে যাব না। মিনু আস্তে করে শিবুর বুকে মাথা রাখল, তার চোখে জল। একজন মানুষের ভালোবাসা এতটা গভীর হয়? আমি কি পারবো সারা জীবন আমার এই পেতনি পরিচয় লুকিয়ে রাখতে? এই যে পাগলি বউ আমার, তোমার চোখে জল কেন? এই দেখো, তোমার জন্য সোনার হার এনেছি গো। এসো এসো এসো, তোমার গলায় পরিয়ে দেই, এসো এসো। কতদিন হলো সইকে দেখিনি, আমাকে ভুলেই গেছে মনে হয়। মানুষের সাথে বিয়ে করে তো সুখে শান্তিতে ঘর করছি, একবার ওকে দেখে আসা দরকার। আজ কদিন ধরে খুব মনে পড়ছে ওকে। অনেকদিন হলো সইকে দেখি না, আজ একবার সইকে ডাকতে হবে। আমার সংসারটা তাকে দেখাতে হবে। আমার বরটা কত ভালো, সে জানলেও খুব খুশি হবে। গভীর রাত, শিবু ঘুমিয়ে গেছে। মিনুর হঠাৎ খুব খিদে পেল। সে পেট পুড়ে মানুষের খাবার খেলেও তার মন যেন কিছুতেই ভরছে না। সে বিছানা থেকে পা টিপে টিপে জানালার কাছে গেল। মিনু, মিনু, মিনু কই? এত রাতে আবার কোথায় গেল? শিবু বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরে আবছা আলো,
সে দেখল জানলা দিয়ে একটা লম্বা পাইপের মতো কিছু বাইরে চলে গেছে। সে পাশ থেকে উঁকি দিল জানলা দিয়ে, দেখল তার সুন্দরী বউয়ের মাথাটা উঠোনের আম গাছের মগ ডালে, সেখান থেকে সে কাঁচা আম আর পোকা ধরে খাচ্ছে। ওরে বাবা রে, পেতনি! আমার বউ একটা পেতনি! না 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 না, এখন একে কিছুই জানানো যাবে না। যদি আমাকে ঠেসে বেড়ে ফেলে, সকাল হলে মাকে সব জানাতে হবে। ওরে বাবা রে! আহ, কি শান্তি! অনেকদিন পর পোকামাকড় খেয়ে মনটা একটু শান্ত হলো। পরের দিন সকালে শিবু সকাল সকাল ঘুম থেকে উঠে তার মাকে সব জানালো। মা, মিনি মানুষ না, ও একটা পেতনি। আমি নিজে দেখেছি। ও লম্বা গলা করে জানলা দিয়ে আম গাছে মাথা নিয়ে গেছে, জ্যান্ত পোকা ধরে খাচ্ছে। ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে মা, আবার খুব ভয় করছে। ওরে বাবারে, আমি বলি এত কাজ এই একরত্তি মেয়ে কেমনে করে? এ তো পেতনি আমার ছেলের ঘাড় মটকাতে এসেছে। তখনই বলেছি মেয়েটার মধ্যে খুঁত আছে, এবার বুঝো ঠেলা। বাবু বাবু, তুই এক্ষুনি যা ওঝা ডেকে আন, না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। বাড়িতে পেতনির গন্ধ পাচ্ছি। এ বাতাসে শুধু পেতনির গন্ধ। কে 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 আপনি? চলে যান বলছি। ওগো ওগো, তুমি কাকে সাথে করে এনেছো? সে তো সময় হলে টের পাবি। তুই কি তোর আসল রূপে আসবি নাকি? হলুদ পোড়া আর সর্ষে আর শুকনো লঙ্কার গুঁড়ো মারতে হবে। কি কি বললেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি চলে যান বলছি। মা, বাবা, দেখুন আপনার ছেলে আমার সাথে মশকরা করছে। বুঝবি বুঝবি, এখনই সব বুঝতে পারবি। এটা কোনো মশকরা না। তুমি একটা পেতনি, সেটা আগে বলবা না বাটু? বাবা বাবা, ভাগ্যিস আগে ভাগে টের পেলাম, না হলে কবে যে আমাদের ঘাটটা মটকে দিত। ছাড়ো আমাকে, ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে। চলে যান, চলে যাও এখান থেকে। চলে যাব যাব তো বটে, তবে তোর একটা ব্যবস্থা করে তবেই তো যাব। বল তুই যাবি কিনা? না গেলে তোকে এই সরিষা পুরা দিয়ে পুড়িয়ে মারবো। ঝটাঝট সর্ষে গায়ে মারবো জোরসে। আমি যাব না। আমি সিধুকে ভালোবাসি। আমি মানুষের মতোই থাকতে চাই। আমি কারো কোনো ক্ষতি করিনি। শিবু, শিবু, তুমি কিছু বলো। আমি শুধু সংসারটা চেয়েছিলাম। ছাড়ো, ছেড়ে দাও আমাকে। মিনুর ওই আর্তনাদ দেখে শিবুর বুক ফেটে যাচ্ছিল। যে মেয়েটি গত 1 মাস ধরে মায়ের সেবা করছে, সময় মতো বাবার ওষুধ দিয়েছে, আমাকে এত ভালোবেসেছে, তাকে আজ এই ওঝা কষ্ট দিচ্ছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। না না না, ও পেতনি হলেও আমার বউ। থামুন ওঝামশাই, অনেক হয়েছে। বের হয়ে যান আমার বাড়ি থেকে। কি করছিস শিবু? ও তো তোকে খেয়ে ফেলবে, আমাদের সবাইকে মেরে ফেলবে। খাক মা, যদি খেতে চাই তবে খাক, কিন্তু এই কদিনে ও আমাদের জন্য যা করেছে কোনো মানুষ তা করবে না। মা, তুমি তো বলতে ও সাক্ষাৎ লক্ষ্মী। ও পেতনি হতে পারে, কিন্তু ও আমাদের সবাইকে নিজের মতো করে ভালোবেসেছে। একটা পেতনি যদি মানুষের চেয়েও ভালো হতে পারে, তবে তাকে তাড়াবো কেন? কেন তাড়াবো তাকে, বলো? ছেলে ঠিকই বলছে গিন্নি। ও আসার পর থেকে আমাদের ঘরে শান্তি এসেছে। ও তো আমাদের কারো অনিষ্ট করেনি। ও পেতনি হতে পারে, কিন্তু ও তো আমাদের ঘরেরই বউ। কি ওঝামশাই,
এখনো হাঁ করে কি দেখছেন? চলে যান, চলে যান। আমাদের মানুষ বউ লাগবে না, এই পিতনি বউটাই লাগবে। রমা কিছুক্ষণ চুপ করে থেকে মিনুর কান্নারত মুখটার দিকে তাকালো। পেতনি হলেও মেয়েটার চোখে আজ মানুষের মতোই জল। সে মিনুর কাছে গিয়ে বলল, শোনো বাপু, পেতনি হও আর যাই হোক, আমার সংসারের নিয়ম তোমাকে মানতে হবে। খবরদার, মাঝরাতে ওরকম গলা লম্বা করে আর কিছু খাওয়া চলবে না। ঘরে যা আছে তাই খাবে। আমি কথা দিচ্ছি মা, আমি কোনোদিন আপনাদের কথার অবাধ্য হব না। এই সংসারে সবচেয়ে ভালো বউ হয়েই থাকবো। আজ থেকে আমি পোকামাকড় খাওয়াও ছেড়ে দেব মা। বউ, তরকারিটা কিন্তু আজ একটু বেশি স্বাদ হয়েছে। কি দিয়েছো এতে? কি দিয়েছো? হবেই তো, তোমার পেটনি বউয়ের হাতে জাদুর ছোঁয়া আছে না। শোন, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকেও কিছু খেতে দে। তো শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি, আমায় একটা মাছের মাথা দে সই। সাব্বাস সই, তুই তো জিতে গেলি। আজ থেকে আমি তোদের বাড়িতেই থাকবো, যেন রোজ এমন ভালো ভালো খাবার খেতে পারি, আর আমিও তোর মতো একটা মানুষ বর জুটাতে পারি। তো দেখলে তো দিদি ভাইরা, রূপ বা জাতি বড় কথা নয়, মানুষের মনের মেল আর ব্যবহারই হলো আসল। শিবু আর মিনুর সংসারে এখন অফুরন্ত সুখ। আজকের মতো বিদায়, তবে সবাই যে যার বাড়ি চলে যাও, কাল আবার একটা নতুন গল্প শোনাবো। রতনপুর গ্রাম। রাতের বেলা রামু শুয়ে আছে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনে রামু জেগে ওঠে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ শুনলাম আমি? নাকি আমার মনের ভুল? রামু উঠে বাইরে বেরোয়। বাইরে ঘুটঘুটে অন্ধকার, আকাশে তারা জ্বলছে, গাছপালা হাওয়ায় দুলছে, কিন্তু রামু কাউকে দেখতে পায় না। কি অদ্ভুত, কাউকেই তো দেখা যাচ্ছে না। কে কে ওখানে? রামু এগিয়ে যেতেই কেউ একজন একটা কালো কাপড় দিয়ে রামুর পুরো মুখমণ্ডল ঢেকে বেঁধে ফেলে। রামু পড়ে যায়। মুখ বাঁধা অবস্থায় রামু হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে। বাঁচাও! কে কে আমার মুখ বেঁধেছে? বাঁচাও আমাকে, বাঁচাও! আহা! রতনপুরীর জমিদার বাড়ি। জমিদার বাড়ির সামনে জমিদার অজয় রায়চৌধুরী বসে আছেন। তার পাশে একজন লাঠিয়াল দাঁড়িয়ে আছে। সামনে মুখ ঢাকা রামু, তাকে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। আমার তল্লাটে থেকে আমার সাথেই পাঙ্গা নেয়া। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? ঠিললে ওর মুখটা খোল, একটু আলো বাতাস খাক। হুজুর, আপনি আমাকে ধরে এনেছেন কেন? আহা, কি ন্যাকাচন্দরে! ভাব দেখলে মনে হয় কিছুই জানে না। এই ঠিললে, চুপ কর। তুমি নাকি আমার বিরুদ্ধে প্রজাদের খেপিয়ে তুলেছ। কারণ কি? খাজনার সময় খাজনা দিতে হবে, সেটা কি তুমি জানো না? জানি হুজুর। তাহলে তুমি লোকজনকে খাজনা দিতে নিষেধ করছো কেন? এ তল্লাটে বিশৃঙ্খলা সৃষ্টি করছো কেন? হুজুর, আমি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছি না। আমি শুধু কৃষকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছি। এবছর ফসল ভালো হয়নি, বন্যায় সব নষ্ট হয়ে গেছে। দয়া করে যদি কিছু সময় দিতেন, সবারই খুব উপকার হতো। কিন্তু আপনি তো কোনো সময় দেননি। সময়? তোমাদের মতো অলস লোকেদের জন্য কোনো সময় নেই আমার কাছে। তোমরা জানতে না যে সময় মতো খাজনা দিতে হবে? আমার তালুকে বাস করতে হলে খাজনার কোনো এদিক ওদিক হওয়া চলবে না। আমরা তো তাই করি জমিদার বাবু। খেয়ে না খেয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আপনার খাজনা পরিশোধ করি। এই বছর বন্যায় সবাই আমরা অনেক কষ্টে পড়েছি। অনেক গরিব লোকের ঘরে 3 বেলা তো দূরে থাক, হয়তো 1 বেলাও খাবার জোটে না। তারা কি করবে বলতে পারেন বাবু? আপনারা তো ওপরতলার মানুষ, তাদের কোনো খোঁজ তো আপনারা রাখবেন না। আপনারা কেবল পারেন তাদের কষ্ট দিতে। কে? এত বড় কথা?
তুই আমাকে শিখিয়ে দিচ্ছিস কি করতে হবে না করতে হবে? 2 পয়সার প্রজার এত সাহস? ঠিল্লে, জি হুজুর। ওকে মার, মেরে আমার তালুক থেকে বের করে দে, আর ওর সব জমি জমা এখন থেকে আমার। আপনি আমাকে যতই অত্যাচার করুন না কেন বাবু, আপনি পার পাবেন না। আপনার দিন শেষ। প্রজারা অচিরেই আপনার বিরুদ্ধে মাঠে নামবে। আমি একা নই জমিদার বাবু, আমি একা নই। আহ আহ আমাকে আমাকে আর মেরো না। জমিদার বাবুর কথা অমান্য করার সময় এর পরিণতি মনে রাখা দরকার ছিল। ছোট হুজুর। অলোক, তুই এখানে কি করছিস? ভাইজান, অনেকক্ষণ থেকেই আমি তোমার কাণ্ডকীর্তি দেখছি। তুমি এমন কেন বলো তো? প্রজাদের এভাবে কষ্ট দিয়ে কি লাভ? কি? আমি প্রজাদের কষ্ট দিচ্ছি? হ্যাঁ, তাই তো দিচ্ছ। ওরা বলেছে এই বছর খাজনা দিতে ওদের সমস্যা হবে। ওদের অবস্থাটা একটু বিবেচনা করলে কি হয়? তোর এত শখ থাকলে তুই গিয়ে কর না। ভুলে যাস নে, জমিদার আমি, তুই না। হ্যাঁ, আমি কখনোই এটা ভুলতে পারি না যে জমিদার তুমি, আমি না। কিন্তু আমি তোমাকে আর কারো ওপর অত্যাচার করতে দেব না। রামু, তুমি চলে যাও। কাজটা তুই ভালো করলি না অলোক। আমি জানি আমি কি করেছি। অজয় তার প্রাসাদের একটা ঘরে একা বসে আছে। তার চোখে মুখে গভীর চিন্তা আর অসন্তোষ। সবাই আমাকে ঘৃণা করে, করুক। আমি জমিদার, ওই সব সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে আমি কি করব? আমি জমিদার অজয় রায় বাহাদুর। আমার অনেক ক্ষমতা, আমার কারো ভালোবাসার প্রয়োজন নেই। কিন্তু আমি কাউকে আমার বিরুদ্ধে জোট পাকাতে দেব না। তাই তো শিকড় উপড়ে ফেলেছি, ওই প্রজার রামুটার বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এবার সবাই আমাকে ভয় পাবে। কে? ভেতরে এসো। হুজুর, আপনি? কি হয়েছে ঠিল্লে? আপনি জমিদারি স্বেচ্ছায় ত্যাগ করুন হুজুর। কি? কি বললি? 2 পয়সা চাকরের এত সাহস? হুজুর, আপনার জমিদারি কেউ আর মানতে চাইছে না। গ্রামবাসীরা এগিয়ে আসছে, সবাই অলোকবাবুকে জমিদার বানাতে চায়। কে? বিদ্রোহ করবে ওরা? 2 পয়সার প্রজারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে? অজয় জানলার কাছে এগিয়ে যায়। বাইরে দেখতে পায় গ্রামবাসীরা জমিদার বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের কারো হাতে দা, কারো হাতে লাঠি। রামু আর অলোককে সামনে রেখে তারা এগিয়ে আসছে। আচ্ছা, অলোক আর ওই চাষার রামই তাহলে এসবের পেছনে আছে। অলোকবাবুকে জমিদার বানাও। অজয়ের অত্যাচার আর সহ্য করব না। জমিদার বাবু, এবার ভেবে দেখুন আপনি কি করবেন। আমি ফিরে আসব, নিশ্চয়ই আসব, আর তোমরা সবাই দেখবে। এত বড় অপমান, এত বড় অপমান! ওই 2 পয়সার প্রজারা আমাকে তাড়িয়ে দিতে চায়। আমি আবার ফিরে যাব, অনেক শক্তিশালী হয়ে। যে সৃষ্টিকর্তাকে আমি কোনোদিন ডাকিনি, এবার তারই সাহায্য চাইব, নিশ্চয়ই চাইব। হে সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও, আমাকে এমন ক্ষমতাবান করো যাতে সবাই আমাকে ভয় পায়। শক্ত সমর্থ বড় বড় লোকেরা যেন আমাকে দেখলে পালিয়ে যায়। আমি চাই না কেউ আমাকে অপমান করুক, আমি চাই আমাকে লোকে ভয় পাক। আমাকে অনেক শক্তিশালী করে দাও। হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। অজয়ের শরীর পরিবর্তন হতে শুরু করে। তার হাত পায়ে লোম গজায়, দাঁত লম্বা হয়। ধীরে ধীরে সে একটা বড় বাঘে পরিণত হয়ে যায়। এ কি হলো? এ কি হয়ে গেল? আমি বাঘ হয়ে গেলাম? আমি প্রার্থনায় কি তাহলে ঠিকমতো চাইতে পারিনি? কোথায় গরমিল হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চেয়েছিলাম শক্তি, ক্ষমতা, তা তো পেয়েছি, কিন্তু এভাবে? এটা তো অভিশাপ। জঙ্গলের কাছে একটা ছোট কুটির। সেখানে এক দরিদ্র বিধবা পিঠাওয়ালির বাস। নাম তার মালতী। সে তার ছোট মেয়ে টুঙ্কির সাথে থাকে। টুঙ্কি বাপ মরা মেয়ে। মালতী উঠোনে উনুনে পিঠা বানাচ্ছে। টুঙ্কি কাছে বসে কাঁদছে। মা টুঙ্কি, আর কত কাঁদবি রে মা? দেখ, আমি তোর জন্য তোর পছন্দের পিঠে বানিয়েছি। না, আমার পিঠে চাই না। আমার কুটু কোথায়? আমার ওকে চাই। হায় রে, কুটু তো মরে গেছে মা। একটা বেড়ালের জন্য দিনরাত কাঁদতে হবে? তোকে আর একটা বেড়াল এনে দেব। যা মা, ঘরে যা, হাত মুখ ধুয়ে বস। আমি পিঠে বানানো শেষ করি, এরপর গরম গরম খাবি। না, আমার কিচ্ছু লাগবে না। আমি শুধু কুটুকে চাই। আমার কুটু কোথায়? ওকে এনে দাও। হায় রে কপাল, এই মেয়েকে আমি কি করে বুঝাই? মরে গেলে আর কেউ ফিরে আসে না, তোর বাপও আসেনি। আমি
ওরে বাবা, বাঘ! পালা টুঙ্কি, পালা! খবরদার বাঘ, আমার মেয়ের দিকে এক পাও এগোবি না। লোকেরা আমাকে দেখে ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু আমার যে ভীষণ ক্ষুধে পেয়েছে। তা মহিলাটাকে খাবো নাকি ওর মেয়েটাকে খাবো? মহিলাটা একটা পিচ্চি খুন্তি নিয়ে বাহাদুরি করছে, দেখি আগে এটাকে ভয় দেখাই। টুঙ্কি, দাঁড়িয়ে থাকিস না, চল পালাই। আরে মা, এটা তো আমার পোষা বেড়াল কুটু। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ কেন? আয় আয় কুটু, আয়। কি বলছিস? এটা একটা বাঘ! কি বিশাল বাঘ! আরে না মা, এটা আমার বেড়াল কুটু। আমি খুব খুশি মা, কুটু ফিরে এসেছে আর কত বড় হয়ে গেছে দেখো। টুঙ্কি ধীরে ধীরে বাঘটার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে। বাঘটা অবাক হয়, আদর পেয়ে সে চোখ বুজে থাকে। আমাকে তো কেউ কখনো এভাবে ভালোবাসেনি। এই ছোট্ট মেয়েটার নিষ্পাপ ভালোবাসা আমার মন ভরিয়ে দিল। তোর খিদে পেয়েছে কুটু? দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মেয়েটা কি করছে কিছুই বুঝতে পারছি না। এটা তো একটা ভয়ঙ্কর বাঘ। আমি যাই, আমি গিয়ে লোকজন ডেকে আনি। ওরে বাবারে! এই যে কুটু, নে খেয়ে নে। টুঙ্কি বাঘটার সামনে একটা মাংসের টুকরো রাখে। বাঘটা কৃতজ্ঞ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে খেতে শুরু করে। টুঙ্কির সামনে বসে বাঘটার খাওয়া দেখতে থাকে। ভালো করে খা কুটু, পেট ভরে খা। মেয়েটা আমাকে ভয় পাচ্ছে না, কিন্তু ওর মনে কত ভালোবাসা। এই ভালোবাসার টানেই মেয়েটা আমাকে খাবার এনে দিয়েছে। না, ভালোবাসা জিনিসটা তো আসলেই অদ্ভুত। দেখ কুটু, কি সুন্দর পানি। তুই কি পানি খাবি? আমারও এই সুন্দর পানিতে নামতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে সাঁতার জানি না। বাঘটা টুঙ্কির পিঠে গুঁতো দিয়ে তাকে পিঠে চড়িয়ে নেয়। টুঙ্কি তার পিঠে চড়ে বসে। বাঘটা খুশি হয়ে দৌড়াতে থাকে। দারুণ মজা লাগছে তো কুটু, দৌড়া, আরো জোরে দৌড়া। কি মজা, কি মজা! কি অদ্ভুত ব্যাপার, বাঘটা টুঙ্কিকে কিছুই করছে না। ভারী আশ্চর্য তো। না, আমার মনে হচ্ছে টুঙ্কিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। টুঙ্কি আর বাঘ সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়। জঙ্গলে খুব সুন্দর একটা ফুলের গাছ থাকে। বাঘটা টুঙ্কিকে পিঠে চড়িয়ে নিয়ে সেই ফুলের গাছটায় মাথা দিয়ে আঘাত করে। গাছ থেকে ফুল ঝরে ঝরে পড়তে থাকে। টুঙ্কি খুশিতে ঝরা ফুলের মাঝে দু হাত মেলে ধরে। কি সুন্দর! টুঙ্কি কানে ফুল গুজে মালা বানিয়ে নিজের গলায় পরে আর বাঘটার গলায়ও পরিয়ে দেয়। বাঘটা গলায় ফুলের মালা পরে টুঙ্কিকে পিঠে নিয়ে রাজকীয় চালে হাঁটতে থাকে। আসুন আসুন, গরম গরম পিঠে খেয়ে যান, একদম গরম গরম। এই যে পিঠাবালি, একটা পিঠা দাও একদম গরম দেখে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এই নিন। আরে এই যে, কোথায় যাচ্ছেন? পিঠার দাম দিয়ে যান। পিঠা? কিসের পিঠা? আমি যে পিঠা খেয়েছি তার কোনো প্রমাণ আছে? সে কি, আপনি তো মাত্রই পিঠা খেলেন, পিঠা খেয়ে দাম না দিয়ে চলে যাচ্ছেন? এটা কেমন ধরনের বাটপারি? কি? আমি বাটপার? এই যে দেখো, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি পিঠার দাম দেব না। কি করবে তুমি? দয়া করে আমাকে এভাবে ঠকিয়েন না। মেয়ে মানুষ দোকান দিয়ে বসেছো, একটু তো ঠকতেই হবে। আমাকে তো ঠকিয়েছেন, বেশ, আমি না হয় দুর্বল মেয়ে মানুষ, কিছু করতে পারছি না, কিন্তু সৃষ্টিকর্তার বিচার থেকে আপনি পার পাবেন না। সৃষ্টিকর্তার বিচার? সৃষ্টিকর্তার বিচার টিচার আমি ভয় পাই না। আমি কোনো কিছুই ভয় পাই না। জমিদার অজয় রায় বাহাদুরকে জমিদারি থেকে নামিয়ে দিয়েছি, আমরা কি আর কিছু ভয় পাই? কিসের গর্জন ছিল ওটা? ঠিক তখন বাঘের পিঠে চড়ে টুঙ্কিকে রাজকীয় চালে আসতে দেখা যায়। বাঘটা এসে লোকটার মুখের সামনে গর্জন করে। ওরে বাবারে, বাঘ বাঁচাও! লোকটা ভয়ে হাতের সব টাকা ফেলে পালিয়ে যায়। টুঙ্কি বাঘের পিঠ থেকে নেমে সেই টাকাগুলো মায়ের হাতে তুলে দেয়। নাও মা, টাকাগুলো নাও। না টুঙ্কি, আমার পিঠের দাম যা আমি তাই নেব, এর বেশি টাকা আমি নেব না। বাকি টাকা লোকটাকে ফেরত দিয়ে দেব। তবে আজ টুঙ্কি কুটু সময় মতো না এলে কোনো টাকাই পেতাম না। ধন্যবাদ কুটু। বাহ, মাটা তো ভারী সৎ, কিন্তু এমন সৎ হলে তো বড় লোক হতে পারবে না। যাকগে, যার মনে যেমন চিন্তা। টুঙ্কি, ও টুঙ্কি, টুঙ্কি, গেলি কোথায়?
সে কি, মেয়েটা গেল কোথায়? কোথায় আর যাবে? মনে হয় কুটুর পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। মালতীদি, মালতীদি, কি হয়েছে? তুমি এভাবে ছুটছো কেন ভাই? তোমার মেয়ে টুঙ্কি। টুঙ্কি? কি হয়েছে আমার টুঙ্কির? টুঙ্কিকে জমিদার বাবুর জোকেরা ধরে নিয়ে গেছে। বলেছে তুমি নাকি পরপর 2 মাসের খাজনা দাওনি। খাজনা না দিলে ওরা টুঙ্কিকে ছাড়বে না। সে কি, গত মাসে বন্যা হলো, তারপরের মাসে টুঙ্কির বাবা মারা গেল। একটু গুছিয়ে উঠলেই আমি সব টাকা একসাথে দিয়ে দেব। জমিদার অলোকবাবু তো শুনেছিলাম খুব দয়ালু। দয়ালু না ছাই, জমিদারেরা আবার দয়ালু হয় নাকি? অলোকবাবু তার ভাই অজয়বাবুকে জমিদারি থেকে তাড়ানোর জন্য প্রজাদের সাথে নাটক করেছে। বোকা প্রজারা অলোকের ভালো মানুষের মুখোশ দেখে ফাঁদে পড়ে অজয়বাবুকে তাড়িয়েছে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে অলোকবাবু অজয়বাবুর থেকেও বেশি কঠিন। এখন কি হবে? আমি কি করব? আমি যাচ্ছি, তুমিও এসো। জমিদার বাবুর সামনে কান্নাকাটি করলে যদি মন গলে। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? কার কাছে যাব? টুঙ্কিকে জমিদার ধরে নিয়ে গেছে রে কুটু। আমি যাচ্ছি, জমিদারের বাড়ি যাচ্ছি। পরপর 2 মাসের খাজনা পরিশোধ করতে পারিনি, তাই না জানি জমিদার আমার মেয়েটার উপর কত অত্যাচার করছে। আমি যাচ্ছি। ওই অলোকটা ওর আসল চেহারা অবশেষে দেখিয়েই দিল। আচ্ছা, আমি থাকতে টুঙ্কির কোনো ক্ষতি হতে দেব না। আমাকে মারবেন না জমিদার বাবু, আমি খুব ব্যথা পাচ্ছি। তোমার মা পরপর 2 মাসের খাজনা দেয়নি, আর তুমি বলছো তোমাকে মারবো না? মা বেটি মিলে কি মগের মুল্লুক পেয়েছো? না হুজুর, দয়া করুন, দয়া করুন, আমার মেয়েটাকে এভাবে মারবেন না। আমি সব খাজনা পরিশোধ করে দেব। 3 মাসের খাজনা সব পরিশোধ করে দেবে। 3 মাস? হ্যাঁ, জরিমানা সহ। হুজুর, এ আপনি কি বলছেন? এ তো জুলুম। আপনি দয়ালু এবং পরোপকারী ছিলেন দেখে অজয়বাবুকে জমিদারের পদ থেকে সরাতে আমরা আপনাকে সাহায্য করেছিলাম, আপনাকে জমিদার বানিয়েছিলাম, আর আপনি কিনা আমাদের ওপর এইভাবে জুলুম করছেন। 2 পয়সার প্রজা তুমি, আমি কি করব না করব তুমি আমাকে শেখাচ্ছ? হুজুর, চুপ করো, ওসব তো আমার পরিকল্পনা ছিল। ভালো মানুষই দেখিয়ে তোমাদের বোকা বানিয়েছি। কিসের শব্দ? কারা শব্দ করছে? ওরে বাবারে, বাঘ! পালাও পালাও! জমিদার অলোক প্রাণের ভয়ে পালিয়ে যায়, আর টুঙ্কি ছুটে এসে বাঘটাকে জড়িয়ে ধরে। আমার কুটু? সত্যি এই বাঘের সাথে টুঙ্কি বন্ধু না হলে আজ কি হতো কে জানে। জমিদার বাবু! রামু, কেমন আছো? আপনি আপনি বাঘ হয়েছিলেন? কুটু তো আপনি বাঘ? হ্যাঁ টুঙ্কি, এটা সৃষ্টিকর্তার পরীক্ষা বলতে পারো। সৃষ্টিকর্তার কাছে শক্তি আর ক্ষমতা চেয়েছিলাম, তার ইচ্ছাতেই আমি বাঘে পরিণত হয়েছিলাম। কেন, তুমি আর আমার বন্ধু হবে না টুঙ্কি? অবশ্যই হব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই ছোট্ট মেয়েটি আমাকে শিখিয়েছে ভালোবাসা কতটা অমূল্য। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। ভালোবাসাই আমাকে পরিবর্তন করে দিয়েছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। না না জমিদার বাবু, আপনি ভুল বুঝতে পেরেছেন যখন, তখন আর কিছুর প্রয়োজন নেই। আপনিই আমাদের জমিদার বাবু, আমরা আপনাকেই চাই। হ্যাঁ, মেয়েটা আমার ভালো বন্ধু পেয়েছে। হ্যাঁ জমিদার বাবু, আপনি যখন ভুল বুঝে ফিরে এসেছেন, আশা করি এই তল্লাটে এখন সবকিছুই ঠিকঠাক হবে। এখন থেকেই তল্লাট চলবে ভালোবাসায়, কারণ ভালোবাসার চাইতে বড় শক্তি আর কিছুই হতে পারে না। ভালোবাসার ক্ষমতা অসীম, তাই না টুঙ্কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক।